আসসালামু আলাইকুম। আমরা মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কখনোই শুধু দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল ক্ষমতার ভারসাম্য, কৌশলগত হিসাব, অর্থনৈতিক নির্ভরতা এবং রাজনৈতিক প্রভাবের এক জটিল সমীকরণ। বাইরে থেকে বন্ধুত্বের ভাষা যতই উচ্চারিত হোক, বাস্তবে এই সম্পর্ক সবসময়ই অসম শক্তির এক দর কষাকষি। আর আজকে নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্নটা আবার সামনে এসেছে, ঢাকা কি সত্যি সম্মান মর্যাদার সম্পর্ক পাচ্ছে, নাকি দিল্লি এখনো বাংলাদেশকে কেবল নিজের স্বার্থের পরিসরে দেখছে? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাস পার হয়েছে। এর আগে 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত কার্যত দূরত্ব বজায় রেখেছিল। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দিল্লি প্রকাশ্যে না হলেও কার্যত অস্থায়ী হিসেবে দেখেছিল। ভারতের বক্তব্য ছিল পরিষ্কার, নির্বাচিত সরকার ছাড়া গভীর সম্পর্ক নয়। ফলে কূটনৈতিক যোগাযোগ কমে যায়, উচ্চ পর্যায়ের সফর বন্ধ হয়, এমনকি বাণিজ্যিক সম্পর্কেও অস্বস্তির ছাপ পড়ে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ভারত কি সত্যি গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল, নাকি নিজের পছন্দের রাজনৈতিক বাস্তবতা হারানোর কারণে দূরত্ব তৈরি করেছিল? কারণ একই সময়ে শেখ হাসিনা এবং তার দলের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকের চোখে এটি ছিল সরাসরি রাজনৈতিক পক্ষ নেওয়া। প্রতিবেশী দেশে নিরপেক্ষ থাকার বদলে দিল্লি যেন একটি নির্দিষ্ট শক্তিকে রক্ষা করছে, এমন ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আসে ক্রিকেট কূটনীতির সংকট। মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়, তা কেবল খেলাধুলার ইস্যু ছিল না, এটি প্রতীক হয়ে দাঁড়ায় রাজনৈতিক টানাপোড়েনের। ক্রিকেট, যা দুই দেশের জনগণের আবেগের জায়গা, সেটি যখন রাজনৈতিক সংকেত বহন করতে শুরু করে, তখন বোঝা যায় সম্পর্কের ভেতরে কতটা চাপ জমে আছে। নতুন নির্বাচন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর পরিস্থিতি বদলানোর ইঙ্গিত আসে। ফল ঘোষণার পরপরই নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা এবং ফোনালাপ যেন নতুন অধ্যায়ের সূচনা করে। দিল্লি বুঝিয়ে দিতে চাইল তারা যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কিন্তু কূটনীতির ভাষা আর বাস্তব আচরণ এক জিনিস নয়। আজকের বাস্তবতা হলো, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সব সময় একটি কৌশলগত সম্পদ হিসেবে দেখে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রানজিট, রেল সংযোগ, বন্দর ব্যবহার সবকিছুই ভারতের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য বিশাল সুবিধা তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই মাত্রায় কি বাংলাদেশ লাভবান হয়েছে? বাংলাদেশের অনেক বিশ্লেষকের মতে সম্পর্কের ভারসাম্য এখানে ভেঙে যায়। ভারত সংযোগ চায়, বাজার চায়, নিরাপত্তা সহযোগিতা চায়, কিন্তু পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য কিংবা ভিসা নীতিতে সমান উদারতা দেখা যায় না। ফলাফল হিসেবে বাংলাদেশের জনগণের মধ্যে একটি ধারণা শক্তিশালী হয়েছে, দিল্লি বন্ধুত্বের ভাষা ব্যবহার করলেও সিদ্ধান্ত নেয় কেবল নিজের স্বার্থ দেখে। এই প্রেক্ষাপটে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বড় সংকেত হবে ভিসা নীতি। এক সময় ভারত ছিল বাংলাদেশিদের প্রধান গন্তব্য, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন সবকিছুর জন্য। কিন্তু ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শুধু প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল রাজনৈতিক বার্তা। এখন যদি ধীরে ধীরে ভিসা স্বাভাবিক হয়, তাহলে বোঝা যাবে দিল্লি সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। আর যদি বিলম্ব হয়, তাহলে তা হবে চাপ ধরে রাখার কৌশল। দ্বিতীয় সংকেত আসবে কূটনৈতিক সফর থেকে। নতুন প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে কোথায় যান, সেটি শুধু প্রোটোকল নয়, এটি পররাষ্ট্র নীতির ঘোষণা। যদি দিল্লি অগ্রাধিকার পায়, তাহলে বোঝা যাবে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু অন্য শক্তিগুলোর দিকে ঝুঁকলে সেটি হবে বহুমুখী কূটনীতির ইঙ্গিত, যা ভারতের একক প্রভাব কমাতে পারে। তৃতীয় সংকেত লুকিয়ে আছে ক্রিকেটে। ভারতীয় দলের বাংলাদেশ সফর যদি বাস্তবায়িত হয়, তাহলে সেটি
রাজনৈতিক বরফ গলার দৃশ্যমান প্রতীক হবে। কারণ দক্ষিণ এশিয়ায় ক্রিকেট কখনোই শুধু খেলা নয়, এটি জনমতের কূটনীতি। চতুর্থ বিষয় হলো কানেক্টিভিটি প্রকল্প। আগরতলা আখাউড়া রেল সংযোগ ভারতের জন্য গেম চেঞ্জার হিসেবে বিবেচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের ভেতর দিয়ে সহজ যোগাযোগ পাবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন প্রশ্ন তুলছে, এই প্রকল্পগুলো কি পারস্পরিক সুবিধা দিচ্ছে, নাকি একতরফাভাবে ভারতের অর্থনৈতিক স্বার্থ পূরণ করছে? নতুন সরকার যদি এসব প্রকল্প পুনর্মূল্যায়ন করে, সেটিই হবে সম্পর্কের নতুন বাস্তবতার সূচনা। সবচেয়ে বড় পরীক্ষা হবে গঙ্গা পানি চুক্তি নবায়ন। 1996 সালের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পানি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সংঘাতের অন্যতম ইস্যু। এখানে ভারত যদি ন্যায্য বন্টনের পথে না আসে, তাহলে রাজনৈতিক অবিশ্বাস আরো গভীর হবে। কারণ নদী কেবল কূটনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং অস্তিত্বের প্রশ্ন। এই পুরো সম্পর্কের কেন্দ্রে আছে একটি বাস্তবতা: ভারত একটি আঞ্চলিক শক্তি আর বাংলাদেশ একটি দ্রুত উত্থানশীল রাষ্ট্র। কিন্তু শক্তির পার্থক্য মানেই অসম সম্পর্ক হওয়া বাধ্যতামূলক নয়। সমস্যা তৈরি হয় যখন বড় রাষ্ট্র প্রতিবেশীকে অংশীদার নয়, প্রভাব ক্ষেত্র হিসেবে দেখতে শুরু করে। বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া ফ্যাক্টর সবসময় ছিল, আবার ভারতের রাজনীতিতেও বাংলাদেশ একটি নির্বাচনী ইস্যু, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে। ফলে দুই দেশের সম্পর্ক অনেক সময় জনগণের স্বার্থের চেয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বন্দী হয়ে পড়ে। আজকের বাস্তবতা হলো, দিল্লি বাংলাদেশের স্থিতিশীলতা চায়, কিন্তু সেই স্থিতিশীলতা যেন তাদের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আর এখানেই সন্দেহ তৈরি হয়, কারণ যখনই বাংলাদেশের নীতি স্বাধীনভাবে ভিন্ন দিকে যেতে চায়, তখন সম্পর্কের উষ্ণতা কমে যায়। নতুন সরকারের সামনে তাই বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে প্রতিবেশীর সঙ্গে বাস্তবমুখী সম্পর্ক, অন্যদিকে জাতীয় স্বার্থের দৃঢ় অবস্থান। অন্ধ বিরোধিতা যেমন ক্ষতিকর, তেমনি অন্ধ নির্ভরতাও বিপজ্জনক। বাংলাদেশকে বুঝতে হবে, বন্ধুত্ব তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ সম্মান পায়। যদি সম্পর্ক একপাক্ষিক সুবিধার উপর দাঁড়ায়, তাহলে তা দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাস বলছে, ছোট রাষ্ট্রগুলো তখনই শক্তিশালী হয় যখন তারা কৌশলগতভাবে বহুমুখী সম্পর্ক তৈরি করে এবং কোনো এক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয় না। ঢাকা এবং দিল্লির সম্পর্ক এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে। বাইরে হাসি হাসি মুখ, ভেতরে কঠিন হিসাব। সামনে সহযোগিতার সুযোগ আছে, আবার অবিশ্বাসের ঝুঁকিও আছে। আগামী কয়েক মাসে নেওয়া সিদ্ধান্তগুলোই বলে দেবে এই সম্পর্ক নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে নাকি পুরনো অভ্যাসেই ফিরে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে তথা কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, থাকে শুধু স্থায়ী স্বার্থ। আর প্রশ্নটা এখন একটাই, বাংলাদেশ কি নিজের স্বার্থকে সামনে রেখে সম্পর্ক গড়বে, নাকি আবারও অন্যের কৌশলগত খেলায় একটি গুরুত্বপূর্ণ কিন্তু নীরব ভূমিকায় সীমাবদ্ধ থাকবে? ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ লুকিয়ে আছে কিছু নীরব সংকেতে, আর সেই সংকেতগুলোই বলে দেবে দক্ষিণ এশিয়ার রাজনীতির পরবর্তী গন্তব্য কোন দিকে। আমেরিকা ইসরায়েলের মতো শক্তিকে হরমুজ প্রণালীতে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আর এই শক্তি ইরান পাচ্ছে কোথা থেকে জানেন? এই হরমুজ প্রণালীর নিচেই পশ্চিমাদের জন্য সাক্ষাৎ দোজক বানিয়ে রেখেছে খামেনির দেশ। সেই দোজখের আগুনেই জ্বলছে পশ্চিম। পৃথিবীতে কিছু জায়গা আছে যার সৌন্দর্যই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মানুষ সেখানে ছুটে যায় মুগ্ধতা নিয়ে, আর ফিরে আসে ধ্বংসের বীজ বুনে। ইরানের কেশম দ্বীপের গল্পটাও অনেকটা তেমন। এক সময় দূর দূরান্ত থেকে মানুষ এই দ্বীপে আসতো নীল জল, পান্না সবুজ বন আর অদ্ভুত সব পাথরের খাঁজ দেখতে। কিন্তু এখন আর সেখানে পর্যটকদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে দেখা যায় না। তার বদলে দ্বীপের মাটির অনেক গভীরে নীরবে প্রস্তুত হচ্ছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র।
যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন তুমুল অহংকার নিয়ে ইরানে হামলা চালালো, তখন এই কেশম দ্বীপই হয়ে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কেন? কারণ এই একটি দ্বীপই পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের পেটের ভেতরে লুকিয়ে রেখে বিশ্ব বাণিজ্যের টুটি চেপে ধরেছে। হরমুজ প্রণালীর ঠিক প্রবেশ মুখে প্রায় 1445 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ছড়িয়ে আছে এই বিশাল কেশম দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন সমুদ্রের বুকে একটা বিশাল পাথুরে ছিপি আটকে দিয়েছে। এই দ্বীপে বাস করেন প্রায় 1,48,000 মানুষ। তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম, কথা বলেন নিজেদের মিষ্টি বন্দরী ভাষায়। সমুদ্র ঘিরেই তাদের বেঁচে থাকা, সমুদ্রই তাদের অন্নদাতা। এখানকার মানুষদের একটা অদ্ভুত সুন্দর উৎসব আছে। প্রতি বছর নওরোজ সায়েদি বা জেলেদের নববর্ষের দিনে তারা কেউ সাগরে জাল ফেলেন না। দিনটি তারা পালন করেন কেবল সমুদ্রের প্রতি কৃতজ্ঞতা জানাতে, যেন সাগর তার বুকে থাকা মাছ আর সম্পদ দিয়ে তাদের সারা বছর বাঁচিয়ে রাখে। মানুষগুলো সাদাসিধে, তাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট, কিন্তু ক্ষমতার লোভ আর ভূরাজনীতির দাবানল এই ছোট ছোট চাওয়াগুলোকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয়। এই সাদাসিধে মানুষগুলোর পায়ের নিচেই এখন লুকিয়ে আছে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর এক মারণাস্ত্রের ভান্ডার। যুদ্ধ যখন শুরু হয় তখন সাধারণ মানুষের জীবন কিভাবে থমকে যায়, কেশম তার এক করুণ উদাহরণ। অপারেশন এপিক ফিউরি শুরুর ঠিক এক সপ্তাহের মাথায় গত 7ই মার্চ মার্কিন যুদ্ধ বিমান আঘাত হানে দ্বীপটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি শোধনাগারে। চারদিকে নোনা জলের সমুদ্র, অথচ খাওয়ার পানির জন্য মানুষের হাহাকার। চোখের পলকে দ্বীপের 30টি গ্রামের মানুষের মিঠা পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তেহরান এই হামলাকে সাধারণ মানুষের উপরে বর্বর অপরাধ বলে আখ্যা দেয়। তারা জবাব দিতেও খুব একটা সময় নেয়নি। ইরানের সন্দেহ ছিল কেশমে এই বিমান হামলা চালানো হয়েছে পার্শ্ববর্তী কোনো উপসাগরীয় দেশ থেকে। এর প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সোজা বাহরাইনের জুফায়ের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়ে বসে। যুদ্ধের সমীকরণটা তখন থেকেই যেন অন্যদিকে মোড় নিতে শুরু করে। সামরিক বিশ্লেষকরা এখন কেশমকে ডাকছেন ডুববে না এমন এক বিমানবাহী রণতরী বা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে। বন্দর আব্বাস থেকে মাত্র 22 কিলোমিটার দক্ষিণের এই দ্বীপটি ক্লিয়ারেন্স প্রণালীর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। কেশমকে ইরান মূলত তাদের অ্যাসিমেট্রিক বা অসম নৌশক্তির প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এর মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ। এই মিসাইল সিটি বা ভূগর্ভস্থ শহরের ভেতরে ঠিক কতগুলো ফার্স্ট অ্যাটাক স্পিডবোট বা উপকূলীয় মিসাইল ব্যাটারি লুকিয়ে রাখা আছে তা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্যাটেলাইটগুলো ঠিকঠাক ধরতে পারছে না। লেবাননের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং কৌশলগত বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাউনি মনে করেন কেশমের এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের একটাই মূল উদ্দেশ্য হরমুজ প্রণালীর টুটি চেপে ধরা। এবং আশ্চর্যের বিষয় হলো ইরান এই কাজে অভাবনীয় সফলতা দেখিয়েছে। গত সপ্তাহেই ইরান যখন এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোতে হামলার হুমকি দিল, তখন পুরো প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পারাপারের পথ এখন স্থবির। এখন কেবল গুটি কয়েক তেলের জাহাজ অনেক দেন দরবার আর চুক্তির পর পার হওয়ার সুযোগ পাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরীর বহর সাজিয়ে জোর করে এই পথ খোলার চেষ্টা করছেন, কিন্তু কেশমের ভৌগোলিক অবস্থান আর মাটির নিচের এই দুর্গ ভেদ করা যে কতটা কঠিন তা পেন্টাগনের কর্তারা খুব ভালো করেই জানেন।
কেশমের এই কৌশলগত গুরুত্ব মোটেও নতুন কিছু নয়। আরবরা একে ডাকত জাজিরা আল তাউইলা বা লম্বা দ্বীপ নামে। প্রাচীন গ্রিক অভিযাত্রী নিয়ারকাস এর নাম দিয়েছিলেন ওয়ারাক্টা। তার বর্ণনায় এখানে নাকি পাওয়া গিয়েছিল কিংবদন্তি ইরিথ্রাসের সমাধি। নবম শতাব্দীতে ইসলামিক ভূগোলবিদরা একে ডাকতেন আবর কাওয়ান নামে। এই দ্বীপের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে 1301 সালে তাতারদের নির্মম হামলা থেকে বাঁচতে হরমুজের শাসকরা তাদের পুরো রাজদরবার এই দ্বীপে নিয়ে এসেছিলেন। শুষ্ক গালফ অঞ্চলে এই দ্বীপটি একসময় পানির পাত্র হিসেবে কাজ করত। 1552 সালে অটোমান সেনাপতি পিরি রেইস এখানে হামলা চালিয়ে যে বিপুল ধন সম্পদ লুট করেছিলেন তাকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় লুটপাটের ঘটনা বলা হয়। পর্তুগিজরা 1621 সালে এখানে এক বিশাল পাথরের দুর্গ বানিয়েছিল নিজেদের আধিপত্য ধরে রাখতে। তবে পরের বছরই পারস্য আর ইংরেজদের যৌথ বাহিনী তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ নাবিক উইলিয়াম ব্যাফিন। এমনকি ব্রিটিশরাও 19বিংশ শতাব্দীতে এখানে নৌঘাঁটি বানিয়েছিল, যা 1935 সাল পর্যন্ত টিকে ছিল। পরে তৎকালীন ইরানের শাহ রেজা পাহলভির চাপে তারা এই দ্বীপ ছাড়তে বাধ্য হয়। এত যুদ্ধ, এত রক্তপাত আর এত ক্ষমতার পালাবদলের মাঝেও কেশম তার নিজস্ব এক অদ্ভুত মায়াবী রূপ ধরে রেখেছিল। 2006 সালে এই দ্বীপটি পুরো মধ্যপ্রাচ্যের প্রথম ইউনেস্কো স্বীকৃতি জিও পার্ক হওয়ার সম্মান লাভ করে। দ্বীপের এক পাশে রয়েছে বিশাল হাড়া ম্যানগ্রোভ বন, যা পরিযায়ী পাখিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। এর ভূপ্রকৃতি যেন কল্পকাহিনীর পাতা থেকে উঠে আসা। এখানকার ভ্যালি অব স্টার্স বা তারার উপত্যকা দেখলে মনে হবে ভিন গ্রহের কোনো জায়গা। হাজার হাজার বছরের বায়ু আর জলের ক্ষয়ে তৈরি হওয়া এই উপত্যকা নিয়ে স্থানীয়দের বিশ্বাস, আকাশ থেকে একটি বিশাল তারা খসে পড়ে মাটি ফাটিয়ে এই অদ্ভুত সুন্দর জায়গাটি তৈরি করেছিল। রয়েছে নামাকদান সল্ট কেভ বা লবণের গুহা, যা প্রায় 6 কিলোমিটার দীর্ঘ। এর ভেতরের স্ফটিকগুলো কোটি কোটি বছরের পুরনো, যেখানে গালফ অঞ্চলের সবচেয়ে বিশুদ্ধ লবণ পাওয়া যায়। আর আছে চিপকো ক্যানিয়ন, লবণ আর চুনা পাথরের তৈরি এক সরু গভীর গিরিখাত, যা দেখতে অবিকল পাথরের তৈরি এক প্রাকৃতিক উপাসনালয়ের মতো মনে হয়। কিন্তু আজ এই প্রাকৃতিক উপাসনালয়ে শান্তির বদলে বাজছে যুদ্ধের দামামা। নীল আকাশ ঢাকা পড়েছে কালো ধোঁয়ায়। পর্যটকদের বদলে সেখানে এখন টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। কেশম এখন 21 শতকের ভয়াবহ জ্বালানি যুদ্ধের ভরকেন্দ্র। ইতিহাস বড় নিষ্ঠুর, আবার বড় বাস্তব। পর্তুগিজ, অটোমান বা ব্রিটিশদের মতো বড় বড় সাম্রাজ্য এই দ্বীপে রাজত্ব করতে এসে একসময় ঠিকই নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। সময়ের স্রোতে সাম্রাজ্য ভাঙে, নতুন পরাশক্তির জন্ম হয়। কিন্তু হরমুজ প্রণালীর বুকের এই পাথুরে দ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে তার জায়গা স্থির করে রাখে। ইরান এবার দ্বীপটিকে তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে হাজির করেছে বিশ্ববাসীর সামনে।